পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 15ই মার্চ নির্বাচন কমিশন 2 দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা করেছে। আর নির্বাচন ঘোষণার পরই রাজ্য পুলিশ ও প্রশাসনে একাধিক বড় রদবদল হয়েছে। আমি প্রথমেই যেটা জানতে চাইবো সিজার, যে 15ই মার্চ এবং 16ই মার্চ অর্থাৎ এই দুদিনে নির্বাচন ঘোষণার পরে কয়েকটা ঘন্টার মধ্যে কি কি বদল এলো রাজ্য পুলিশ এবং প্রশাসনে? আরো যদি সুনির্দিষ্টভাবে বলা যায় তাহলে বলা যায় যে 15ই মার্চ বিকেল 4টে যে মুহূর্তে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হলো এবং তার পরবর্তী 20 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশ প্রশাসনের একদম ওপর তলাটা যদি বলা যায়, সেই ওপর তলাটা সম্পূর্ণভাবে বদলে দেওয়া হলো। কিভাবে? 15ই মার্চ রাতেই নির্বাচন কমিশন নির্দেশ দিল রাজ্য প্রশাসনের শীর্ষ দুই কর্তা, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, এই দুজনকেই সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। বর্তমান মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব যে দুজন ছিলেন তাদেরকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হলো। ঠিক একইভাবে পরের দিন অর্থাৎ 16ই মার্চ বেলা 12টার মধ্যে পরবর্তী নির্দেশ এলো যে রাজ্য পুলিশের ডিজিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটো পদ রয়েছে রাজ্য পুলিশের, যারা এখানে গুরুত্বটা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে ডিজিপির গুরুত্ব রয়েছে এবং এডিজি ল অ্যান্ড অর্ডার যিনি গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন, যার দায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার, এবং নির্বাচনের সময় সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। এই দুটো পদেই রদবদল হলো এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার। কি কি রদবদল হলো? রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে, তাকে সরিয়ে দিয়ে আনা হলো 1992 ব্যাচের আধিকারিক সিদ্ধনাথ গুপ্তাকে। সিদ্ধনাথ গুপ্তার জায়গায় পাঠানো হলো এনআর বাবুকে, নটরাজ রমেশ বাবুকে, এবং সিপি কলকাতা হিসেবে বেছে নেওয়া হলো অজয় নান্দকে, 1996 ব্যাচের আইপিএস অজয় নান্দকে। এবং এডিজি ল অ্যান্ড অর্ডার, যেটা মূল পদটা এডিজি আইন শৃঙ্খলা, সেই পদে বর্তমানে রয়েছেন বিনীত গোয়েল। বিনীত গোয়েল যেহেতু ডিজি পদমর্যাদার আধিকারিক হয়েছেন, সেই কারণে এখন বলা হচ্ছে ডিজি ল অ্যান্ড অর্ডার বা ডিজি আইন শৃঙ্খলা। তার জায়গায় নিয়ে যাওয়া হলো অজয় মুকুন্দ রানাডেকে এডিজি আইন শৃঙ্খলা হিসেবে। এবার এই যে পরিবর্তনটা, অর্থাৎ রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন দুটোরই যদি ওপরটা বদলে যায়, স্বভাবতই একটা বড় ধাক্কা যে কোনো প্রশাসনের কাছে, এবং প্রশাসনের কাছে এটা একটা বড় বার্তাও বটে, কমিশনের পক্ষ থেকে একটা বড় বার্তা। তবে এই জায়গায় বলা যায় এই ঘটনা কিন্তু এই রাজ্যে সাম্প্রতিক অতীতে একাধিকবার ঘটেছে। কারণ এর উদাহরণ অতীত নির্বাচনগুলোতে যদি আমরা দেখি, সেই 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন বা শেষ লোকসভা নির্বাচন 2024-এর, সেই সময়ও এই ধরনের ঘটনা ঘটেছে। কমিশন বারবার বলেছেন যে আমরা হিংসা মুক্ত ভোট পশ্চিমবঙ্গে করতে চাই। একটা জল্পনা ছড়াচ্ছিল যে হয়তো অনেক দফায় ভোট হবে, সেই জায়গায় 2 দফায় ভোট হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পর্কে নিশ্চয়ই সেই নিয়ন্ত্রণটা আছে, যার জন্য 2 দফায় ভোট করাতে রাজি হয়েছে কমিশন। এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি ছিলেন তাকে সরিয়ে নতুন করে আরেকজনকে নিয়ে আসা, এটার কি কোনো তাৎপর্য আছে? মূল অভিযোগটা থাকে বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, যে সংশ্লিষ্ট সেই আধিকারিক তিনি কোনো না কোনোভাবে এই গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন, শাসক দলের হয়ে প্রভাবিত করতে পারেন। এই অভিযোগটাই কিন্তু মূলত আসে। 2019-এ অত্রি ভট্টাচার্য ছিলেন স্বরাষ্ট্র সচিব, সেই সময় তাকে সরানো হয়েছিল। 2019-এ রাজীব কুমার, তিনি ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো রিপোর্ট দিয়েছিল বা অভিযোগ তুলেছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে সেইটা সারবত্তা হয়তো সেই সময় কমিশন খুঁজে পেয়েছিল, সেই কারণে তাকে সেই সময় সরিয়ে দেওয়া হয়েছিল। 2024-এ রাজীব কুমার ডিজিপি, তখনও তাকে সরিয়ে দেওয়া হয়। এই উদাহরণ এর আগেও রয়েছে, যেমন 2019-এ প্রায় 11 জন আইপিএসকে সরানো হয়েছিল রাজীব কুমার সহ। 2021-এ তোমার নিশ্চয়ই মনে আছে, বীরেন্দ্র ছিলেন তখন ডিজি, বীরেন্দ্রকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। আবার এটাও বলা যায় না যে এই ঘটনা খালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটে। 2024 সালে রাজীব কুমারকে যেমন সরানো হয়েছিল, ঠিক একই সময় সেইবার তোমার লোকসভা ভোটে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড 6টা রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ ঘটনাটা যে আমরা যেহেতু এই গত কয়েকদিন ধরে এসআইআর কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে একটা ভাষ্য তৈরি হয়েছে শাসক তৃণমূল বনাম নির্বাচন কমিশন,
আমরা গত কয়েক মাস ধরেই সেটা দেখছি। দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে এই রিমুভাল প্রসেসগুলো অনেকেই হয়তো ব্যাখ্যা করেন খুব রাজনৈতিক প্রেক্ষাপটে, কারণ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও বারবার প্রশ্ন তোলা হচ্ছে। এই মুহূর্তে শাসক তৃণমূলের পক্ষ থেকে বারে বারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কি করছেন আপনারা? নন্দিনী চক্রবর্তী সিএস ছিল, একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও। আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ধিক আপনাদের, লজ্জা আপনাদের। 2, হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি। কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি অ্যাফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। In protest against what the Chief Election Commissioner is doing, we, my party, the All India Trinamool Congress, is walking out for the day. এই রিমুভাল প্রসেস বা এই সরিয়ে দেওয়াটা অনেকেই রাজনৈতিক দলগুলো তারা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করার চেষ্টা করেন। আবার পাল্টা বর্তমানে এই রাজ্যে যারা বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যারা সরলেন তাদের ভূমিকাটা নিয়েও একটা রাজনৈতিক প্রেক্ষাপটে তারা ব্যাখ্যা করেন। কারণ পীযূষ পান্ডে হোক, রাজীব কুমার হোক, রাজীব কুমারের বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময় এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো, মূলত বিজেপি, তারা অভিযোগ তুলেছে যে তিনি শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ। তারকে গ্রেপ্তার করতে গেলে, সিবিআই তাকে গ্রেপ্তার করতে গেলে খোদ মুখ্যমন্ত্রী ধর্নায় বসে যান, মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করেন। এখান থেকেই প্রমাণিত যে তিনি মুখ্যমন্ত্রীর কতটা ঘনিষ্ঠ, এই অভিযোগ বারবার বিজেপি তুলেছে। এই যে চরিত্রগুলো বর্তমানে যাদেরকে সরানো হলো, সেটা পীযূষ পান্ডে থেকে শুরু করে, সুপ্রতিম সরকার থেকে শুরু করে, বিনীত গোয়েল থেকে শুরু করে, এই যে তিনটে বড় কি ক্যারেক্টার যদি বলা যায়, বড় নাম, তাদের বিরুদ্ধেও বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলগুলো এই অভিযোগ তুলেছে। কিন্তু এটা ঠিক মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর, যেহেতু গোটা রাজ্যের প্রশাসনিক ক্ষমতা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের হাতে চলে যায় এবং নির্বাচন কমিশন সেই জায়গায় একটা নির্বাচন সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে করবার জন্য সে যে কোনো পদক্ষেপ করতে পারে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তার আইনি সেই ক্ষমতা আছে। এবং এই ঘটনা নতুন নয়, অর্থাৎ কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তার আইনি এখতিয়ারের মধ্যে নিচ্ছে, যেটা নিয়ে রাজনৈতিক একটা চাপানোতর চলছে। কিন্তু এটা স্পষ্ট, যেভাবে নির্বাচন ঘোষণার 20 ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনের মাথা যেটাকে বলা যায়, একদম শীর্ষস্থান প্রশাসন, পুলিশ প্রশাসন, দুই জায়গাতে যেভাবে রদবদল হলো, সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট যে আগামী কদিনেও জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের জেলা পর্যায়ে একাধিক পরিবর্তন হতে পারে। তার কারণ তোমার নিশ্চয়ই মনে আছে, যে মুহূর্তে সাংবাদিক বৈঠক চলছে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার, সেই সময় একটা প্রসঙ্গ উঠে আসে যে নির্বাচন কমিশন বেশ কিছু পুলিশ আধিকারিকের নাম চেয়ে পাঠিয়েছে রাজ্য প্রশাসনের কাছে, যারা এর আগের নির্বাচনের সময় যেখানে রাজনৈতিক হিংসা হয়েছিল সেখানে তারা পোস্টেড ছিলেন। এবং সেই সঙ্গে সঙ্গে এই মার্চ মাসে ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে কোন কোন পুলিশ আধিকারিককে, সেটা একদম সাব ইন্সপেক্টর থেকে আইপিএস আধিকারিক যারা, তাদের কি কি বদলি করা হয়েছে, শেষ মুহূর্তের যে বদলি, সেই তালিকাও চেয়ে পাঠিয়েছে কমিশন। অর্থাৎ এই সাম্প্রতিক বদলিগুলো, যেটা আমি বললাম একটু আগে তোমাকে, যে এখন রাজ্য প্রশাসনও অনেক বেশি তৈরি থাকে বা তাদের কাছে এটা প্রত্যাশিত থাকে যে কমিশন এসে অনেক কিছু রদবদল করবে। সেই কারণে অনেক সময় রাজ্য প্রশাসন ভোট ঘোষণা হওয়ার আগে নিজের মতো করে বেশ কিছু বদলি করে এবং সেই বদলি যেটা, সেই পরিবর্তনের দিকেও কিন্তু কমিশন নজর রাখছে এবং তারা সেই তালিকাও চেয়ে পাঠাচ্ছে এবং সেখানে তাদের
সেই আশঙ্কা থাকতেই পারে যে রাজ্য প্রশাসন শাসক দলের হয়ে এমন কিছু আধিকারিককে কোথাও পোস্টিং করছে যেটা হয়তো সুষ্ঠু বা শান্তিপূর্ণ নির্বাচনের বিপরীতে যেতে পারে। সেই জায়গায় আবার কমিশন হস্তক্ষেপ করতে পারে। অর্থাৎ ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, এডিজি, আইন শৃঙ্খলা পরিবর্তনেই যে এই পরিবর্তনের চেনটা শেষ হয়ে যাবে এমন কি মনে হয় না। কারণ আমার মনে হয় ভবিষ্যতে জেলা পর্যায়ে বা একদম থানা পর্যায়েতেও একাধিক পরিবর্তন আসতে পারে। এসআইআর রিলেটেড এখনো এত মানুষ বিচারাধীন ভোটার হয়ে আছেন, তাদের অতিরিক্ত তালিকা এখনো প্রকাশ হয়নি, সুতরাং কাদের হয়েছে কাদের হয়নি সেই পুরো জায়গাটা এখনো ধোঁয়াশা জায়গায় খানিকটা রয়ে আছে। তোমার কি কোথাও মনে হচ্ছে এই জায়গা থেকে রাজ্যে যাতে কোনোভাবেই ভোটে হিংসা না হয় বা কোনো অশান্তি না হয় সেই ব্যাপারে কমিশন আরেকটু সতর্ক হয়ে পদক্ষেপ করছে? দেখো, অবশ্যই কমিশন এমসিসি চালু হয়ে যাওয়ার পর, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর রাজ্যে কোনো হিংসার ঘটনা ঘটলে সেখানে কমিশন তার দায় এড়াতে পারবে না। কারণ এই মুহূর্তে কমিশনের নিয়ন্ত্রণে গোটা রাজ্য প্রশাসন, এবং সেখানে অবশ্যই এই আশঙ্কা তো আছেই, যদি বেশ কয়েক লক্ষ মানুষের নাম বাদ পড়ে, তারা শেষ পর্যন্ত ভোট দিতে না পারেন, তাহলে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ এবং সেটাকে হাতিয়ার করবার জন্য রাজনৈতিক দলগুলোও নামবে যারা এসআইআর এর বিরোধিতা করেছে। ফলে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই জায়গাতে তোমায় একটা কথা বলতে পারি, দীর্ঘদিন পুলিশ বিট সাংবাদিকতা করার সূত্রে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন সিদ্ধিনাথ গুপ্তা 1992 ব্যাচের আইপিএস অফিসার, কেলো দমন অভিযান থেকে শুরু করে মাওবাদী দমন অভিযান থেকে শুরু করে 2017 সালে যখন দার্জিলিংয়ে প্রচণ্ড অশান্তি শুরু হয়েছিল, হিংসার আগুনে পুড়ছিল পাহাড়, সেই সময় এবং দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কোনো বড় ধরনের হিংসা, কোনো বড় ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ মহলে একটা প্রচলিত আছে, সিদ্ধিনাথ গুপ্তা হচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। আচ্ছা, তাকে সেখানে নিয়ে যাওয়া হতো। দীর্ঘ অনেক বছর ধরে আমি দেখছি যে এই ধরনের বড় যখনই কোনো ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয় তখনই কিন্তু সিদ্ধিনাথ গুপ্তার ডাক পড়ে। দীর্ঘদিন তিনি সিআইডিতে কাজ করেছেন। অর্থাৎ একজন পুলিশ আধিকারিক হিসেবে তিনি কিন্তু খুব পরিচিত এবং তার যথেষ্ট সুনাম রয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের কমিশনার যেদিন হলেন অজয় নন্দ খুব পুলিশ মহলে পরিচিত, খুব সোজা সাপটা কর্তব্যপরায়ণ পুলিশ আধিকারিক হিসেবে, যে কারণে তিনি হয়তো খুব বেশি প্রচারের আলোয় থাকেননি, কিন্তু সেই অ্যান্টি মাস্ট অপারেশন বলো বা পাহাড়ের অশান্তি বলো, বিভিন্ন ক্ষেত্রে অজয় নন্দের ডাক পড়েছে। তিনি বর্তমানে ছিলেন সিআইএফ যেটাকে বলা হয়, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের দায়িত্বে, এডিজি পদের দায়িত্বে ছিলেন। সেখান থেকে তাকে কলকাতা পুলিশের সিপি করা হলো এবং তিনিও একজন খুব স্ট্রিক্ট পুলিশ আধিকারিক হিসেবে পরিচিত, আপোষ করেন না, এই ধরনের পরিচিতি তার রয়েছে। সেই জায়গা থেকে কমিশন এই যে দুজনকে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে এলো, তারা কিন্তু পুলিশ মহলে যথেষ্ট যোগ্য হিসেবেই পরিচিত এবং সেই জায়গা থেকে ভবিষ্যতে আশা করা যায় তাদের হাতে, এবং কমিশন যে দায়িত্ব দিয়েছেন সেটা তারাও পালন করতে পারবেন এবং হিংসামুক্ত বা শান্তিপূর্ণ নির্বাচন আমরা দেখতে হয়তো পাবো। একই কথা নিশ্চয়ই আমরা প্রশাসনিক যে রদবদল হয়েছে তাদের ক্ষেত্রেও আমরা বলতে পারি, মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিবের ক্ষেত্রে। অবশ্যই জগদীশ প্রসাদ মিনা এবং নন্দিনী চক্রবর্তীর জায়গায় যাদের নিয়ে আসা হলো, তারাও কমিশনের তত্ত্বাবধানে এবং এই পুলিশ আধিকারিক, কারণ এই জায়গাগুলোতে পুলিশ আধিকারিকদের সক্রিয় ভূমিকা থাকে এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, কিন্তু সামগ্রিক যে নির্বাচন প্রক্রিয়া সেখানে কিন্তু মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের একটা বড় ভূমিকা থাকে এবং সেখানে কমিশনের তত্ত্বাবধানে আশা করা যায় তারাও সেই জায়গাটাকে মেনটেন করতে পারবেন। কারণ ডিওরা অর্থাৎ জেলা শাসকরা সবাই, জেলা শাসকদের নিয়ন্ত্রণের পুরো জায়গাটাই কিন্তু প্রশাসনিক নিয়ন্ত্রণের জায়গা মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের হাতে, এবং পুলিশ স্বরাষ্ট্র সচিবের নিয়ন্ত্রণাধীন। সেক্ষেত্রে এই জুটি কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কতটা সফল হয় সেটা আমরা দেখতে পাবো। তবে এই পরিবর্তন নিয়ে বা আগামী দিনের যে পরিবর্তনগুলো আসবে সেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম থাকবে, এটা বলা যায়। কারণ শাসক এবং বিরোধীরা একে অপরকে এই পরিবর্তনগুলো নিয়ে দুষবেই।